আওয়ামী লীগ বুঝে গেছে তাদের কি অবস্থা হতো, তারা নিজেরাই এখন স্বীকার করছে এবং নিজেরাই অবাক করা তথ্য দিচ্ছে। নতুন নাটক করছে, ভয়ানক কিছু বিষয় আওয়ামী লীগ হাজির করছে। এর একটু কঠিন জবাব দিতে চাই এবং এই বিষয়গুলো জনগণকে বোঝা দরকার, আবেগী হওয়া যাবে না। ওবায়দুল কাদেরের একটা বক্তব্য, ওই রাতে গণভবন দখলের টার্গেট ছিল ওবায়দুল কাদের। আমি প্রথমে বলবো যে গণভবন দখল করা এটা অসম্ভব এবং গণভবন দখল কেউ করতে যাবে বা করতে চাইবে এটাকে আমরা সমর্থন করব না, এটা উচিত হবে না। কখনো কোনো শিক্ষার্থী বা কোনো আন্দোলনকারীরা এরকম চেষ্টা করেনি। বিএনপি জামাতের এ ধরনের কোনো সাহস নাই, কারো সাহস নেই। বাংলাদেশ আর শ্রীলঙ্কা এক না। গণভবন দখল, বঙ্গভবন দখল এগুলো বাংলাদেশে নাগরিকরা কখনো করতে পারেনি। এখন এই কথা ওবায়দুল কাদের কেন বলছে? বলছে এই কারণে যে আসলেই যদি শিক্ষার্থীরা গণভবন দখল করতে যাইতো তাহলে আসলে এই যে হতাহত বা এগুলোর দায় শিক্ষার্থীদের উপরে পড়তো। কারণ গণভবন দখল করতে যাওয়া এটা আসলেই একটা অন্যায়, এটা হওয়া উচিত নয়, এটা সরকার পতনের পদ্ধতিও নয়। কিন্তু তারপর এই আলোচনাটা কেন তুলছেন যে গণভবন দখল করতে গেলে তখন যদি নির্বিচারে গুলি করে সেটা বৈধ হয় এবং নির্বিচারে গুলি এবং দেখামাত্র গুলির নির্দেশনাকে বৈধতা দেওয়ার জন্যই মিথ্যাচার সামনে আছে। আমরা আবারও বলতে চাই গণভবন দখল করা উচিত নয় এবং সে চেষ্টা কেউ করেনি, সেদিকে কেউ মিছিল নিয়ে যাওয়ারও উদ্যোগও কেউ নেয়নি। বিএনপি জামাত এই 15 বছর যাবত আন্দোলন করছে, এ কথা কেউ বলেনি যে আমরা গণভবন দখল করব না, এটা অসম্ভব কথা। আরেকটু বলে নেই এটা অসম্ভবের পক্ষে। আসলে বাংলাদেশের ইতিহাসে কোনো গণ আন্দোলনে কোনো দিন সরকার পতন হয়নি। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্য। যেমন এরশাদের পতন হয়েছিল, এটা কোনো গণ আন্দোলনে হয়নি, এটা হয়েছিল সেনা অভ্যুত্থানে। সেনাবাহিনী যদি এবার যেরকম সরকারের পক্ষে অন্ধভাবে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে, এরশাদের পক্ষে যদি সেনাবাহিনী এর চাইতে 50 ভাগের 1 ভাগ শক্তি নিয়েও দাঁড়াতো, এরশাদের পতন 2000 সালের মধ্যেও করতে পারতো না। এটা হচ্ছে সত্য কথা। এরশাদ বিরোধী কোনো আন্দোলন আসলে হয়নি, যা হয়েছে ওটা বিএনপি জামাত প্রত্যেক দিন করে। সেনাবাহিনী প্রধান পরোক্ষভাবে অভ্যুত্থান ঘটিয়েছিলেন। এরপরে 1996 সালে একটা নির্বাচনের অল্প কিছুদিন পরে বিএনপি ক্ষমতা ছেড়ে দিয়েছিল। সেটাও বিএনপির কাছ থেকে তো গণভবন দখল করে বা বঙ্গভবন দখল করে ক্ষমতা নেয়নি, বরং আন্দোলনে কিছু হয়নি। বিএনপি ওই নির্বাচনটা করেছিলই মূলত তত্ত্বাবধায়ক সরকারের দাবি সংসদে মেনে নেওয়ার জন্য, সংসদ গঠন করতে হবে, তারপরে ক্ষমতা ছেড়ে দিবে। এই জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছে, তাদের পতন ঘটানো হয়নি। 2004 সালে যা ঘটেছে, 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে এরপরের যে 64 জেলায় বা 63 জেলায় বোমা হামলা, এতে কিন্তু বিএনপির পতন হতে পারত, কিন্তু হয়েছে। একদিন আগেও বিএনপির পতন হয়েছে? হয়নি। 111 যে ঘটেছে তা কি বঙ্গভবন গণভবন দখল করে হয়েছে? না। কিভাবে হয়েছে? ওটাও ছিল এক প্রকার অভ্যুত্থান। এর মানে বাংলাদেশে সরকার পরিবর্তন হয় আসলে সেনাবাহিনীর হাত ধরে, নির্দিষ্ট মেয়াদের আগে যদি সরকারকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু কেউ গণভবন বঙ্গভবন দখল করে এগুলো পারে না। আর আমরা আবারও বলছি যে গণভবন বঙ্গভবন দখল এই ধরনের উদ্ভট চিন্তা কেউ করবেন না। এই ধরনের চিন্তা বা এই ধরনের ঘোষণা দিলে তখন যদি সরকার তাদের উপর নির্বিচারে গুলি চলায় সেটা কিন্তু বৈধ হয়ে যায়। এখন দেখি ওবায়দুল কাদেরের এই বক্তব্যটা কি, এটা কি প্রমাণ করে? যে তারা বুঝতে পেরেছে, তারা স্বীকার করছে যে তারা এতটাই ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। শ্রীলঙ্কা যেটা ঘটেছে, ওবায়দুল কাদের বলছেন শ্রীলঙ্কার মতো দখলের চেষ্টা করেছিল। তো শ্রীলঙ্কায় জনগণ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সরকারের ব্যর্থতার কারণে তাদের রাজপ্রাসাদ দখল করেছিল। এখন আওয়ামী লীগের অবস্থাটা কি সেরকম হয়েছে? ব্যর্থতার কারণে জনগণ ক্ষুব্ধ, সেটাই তো স্বীকার করা হলো। না হলে গণভবন বঙ্গভবন দখলের ইতিহাস বাংলাদেশে নাই, বা যেটা অসম্ভব সেটা করতে যাবে কেন? এতটা ঘৃণার পাত্রে পরিণত হয়েছে, সে স্বীকারোক্তিটা কিন্তু হলো। এরপরে বলবো দর্শক দেখেন, এখানে কিছু কথা আছে বলতে হয়। এবারকার এই কোটা সংস্কার আন্দোলনে অফিসিয়াল তথ্য অনুযায়ী 210 জন মৃত্যুবরণ করেছে, বাস্তবে তার চাইতে অনেক অনেক বেশি। এটা পৃথিবীর ইতিহাসে বিরল, বাংলাদেশের ইতিহাসে তো নেই। কোনো আন্দোলনে এরকম ঘটনা ঘটেনি। ব্রিটিশ পিরিয়ড থেকে একক কোনো আন্দোলনে এত মৃত্যুর ঘটনা ঘটেনি। শ্রীলঙ্কার গণঅভ্যুত্থানের সাথে তুলনা করছেন যে সেরকম দখল করার চেষ্টা করছে ওবায়দুল কাদের। শ্রীলঙ্কায় যে গণঅভ্যুত্থান হয়েছিল সেখানে মারা গিয়েছিল মাত্র 10 জন, আর বাংলাদেশে 210 জন। কিন্তু শেষ পর্যন্ত সরকার পতন কিন্তু বাংলাদেশে হয়নি। এরপরে বেলারুশে একটা গণঅভ্যুত্থান হয়েছিল সমসাময়িক সময়ে, সেখানে মারা গিয়েছিল 6 জন। আধুনিক ইতিহাসে গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ার ইতিহাস মিশরে হোসনি মোবারকের পতনের সময় প্রায় 846 জন মানুষ মারা গিয়েছিল। এখন বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটা 846 জন কিনা সেটা তো আমরা জানি না, তবে 210 জনকেও যদি ধরে নিই সেটা কিন্তু অনেক।
অতএব তো ওবায়দুল কাদের এই ন্যারেটিভটা সামনে আনার চেষ্টা করছে মূলত এই দেখামাত্র গুলি করার বৈধতা দেওয়ার জন্য। কেউ আবেগী হয়ে গণভবন দখলের চেষ্টা বা এগুলো বলবেন না। আন্দোলন হবে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ। সরকারকে পদত্যাগ করতে বলা হচ্ছে, টেনে হিস্ট্রে নামানো না, পদত্যাগ করুন। কিন্তু শ্রীলঙ্কায় যেরকম টেনে হিস্ট্রে নামানোর, মন্ত্রীদের প্যান্ট খুলে নেওয়ার ঘটনা, তাহলে আওয়ামী লীগের অবস্থা কি এতটাই নাজুক, জনগণ এতটাই ক্ষুব্ধ? শ্রীলঙ্কায় তেল পাওয়া যাচ্ছিল না, শিশুদের খাবার পাওয়া যাচ্ছিল না, কি ভয়ানক অবস্থা, রেমিটেন্স আসছিল না, দেউলিয়া হয়ে গিয়েছিল। তাহলে আওয়ামী লীগ সরকারের অবস্থা কি সেরকম? কেন তিনি শ্রীলঙ্কার ওটার সাথে তুলনা করছেন? দুঃখজনক। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ওই রাতে মানে 19 জুলাই শ্রীলঙ্কান স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল, কারফিউ জারি না করলে নাকি গণভবন দখল করা হতো। আচ্ছা, তাহলে একটা কথা এখানে বলতে হয়, তাহলে কারফিউ জারি করে নির্বিচারে গুলি চালিয়ে, দেখামাত্র গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যা করে গণভবন দখল ঠেকিয়েছেন, তাহলে এই বিষয়টা প্রমাণিত হলো। বুঝতে পেরেছেন কি বলতে গিয়ে ওবায়দুল কাদের কি স্বীকার করে ফেললেন? দেখামাত্র গুলি করেছে, শত শত মানুষকে হত্যা করেছে, এই জন্যই কারফিউ জারি করেছে, গণভবন রক্ষা করেছে। যেহেতু দখল করতে পারেনি, তাহলে এই বিষয়টা অ্যাটলিস্ট প্রমাণিত হলো যে কারফিউ জারি করে তারা ঠেকিয়েছে। এর মানে নির্বিচারে গুলি না করলে তার ঠেকানো যেত না। যদিও বাস্তব কথা হচ্ছে ওদিকে কেউ যাওয়ারই চেষ্টা করেনি। হ্যাঁ, একটা ভিডিওতে দেখেছি একটা শিশু বলছে যে আমরা গণভবন দখল করব, এটা আবেগী কথা, এটা প্রতীকী কথা। কিন্তু বাস্তবে এরকম কোনো চিন্তা কেউ করেনি, কারণ জানে যে সেটা অসম্ভব এবং অবাস্তব কথা। যাই হোক, ওবায়দুল কাদের দিনে দুপুরে প্রচণ্ড মিথ্যাচার করছেন, মিথ্যার কোনো শেষ নাই। মিথ্যাচারে যদি নোবেল পুরস্কার দেওয়া হয়, আওয়ামী লীগের নেতারা পাবেন, সেখানে ওবায়দুল কাদের সেকেন্ড হবেন মিথ্যাচারের এই প্রতিযোগিতায়। নোবেল পুরস্কার যদি যৌথভাবে দেওয়া হয়, তাহলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি পেতে পারেন।